স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য রয়েছে দেবপ্রকাশ শিকদারের কলমে কাঠুরিয়ার বিপদ। আজকের গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। অসীম একটি লুঙ্গি আর গামছা নিয়ে চলল বড় পুকুরের দিকে। ওকে স্নান করে হাটের দিকে বেরোতে হবে শিগগিরই। সূর্যের আলো তখনও ফোটেনি ঠিক করে। পরিবেশটা ঠান্ডা ও থমথমে। একটা দেশি গান গুনগুন করতে করতে ও এগিয়ে যায় পুকুরটার দিকে। পুকুরের সিঁড়ি দিয়ে 2 পা নামতেই থমকে যায় অসীম। ডান দিকে ও কার পা দেখা যাচ্ছে। একটা লোক ঝোপের ভিতরে শুয়ে আছে। ও ডাক পাড়ে, ওরে কে শুয়ে আছো ওখানে? কোনো উত্তর নেই। ভীরু পায়ে ও এগিয়ে যায় লোকটার কাছে। মুখে রাম নাম জপতে থাকে একটানা। রাম 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 রাম। লোকটার কাছে পৌঁছে ও আবার ডাকে, ও দাদা, শুনছেন? কোনো শব্দ আসে না। অসীমের ধারণা হয় লোকটা বুঝি বেঁচে নেই, কিন্তু লোকটা কে সেটা সে জানে না। ঝোপের জন্য মুখ পুরো ঢাকা। ও ঝোপ ফাঁক করতেই মুখ নিমেষে ফ্যাকাশে হয়ে যায়। লোকটার চেহারা নেই। লাল মাংসপেশি দেখা যাচ্ছে। পলকহীন নিথর চোখ শূন্যে তাকিয়ে আছে। একটা ভয়ার্ত আর্তনাদ করে সে ছুট দেয় সেখান থেকে। খবর ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যেই। একটি বীভৎস লাশ আবিষ্কার হয়েছে। মুখহীন দেহ, কেউ এক মুহূর্তের বেশি তাকাতে পারছিল না। খালি গা, সাথে নোংরা প্যান্ট। সহজেই শনাক্ত করা গেল এটা গ্রামের ভিখারিটা। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর ভিক্ষা করে। গ্রামের বাচ্চারা একে মাঝে মাঝে উত্ত্যক্ত করে ঠিকই, কিন্তু এমন বীভৎসভাবে কেউ কি করে মারতে পারে? গ্রামে আলোচনা চলল ঠিকই, কিন্তু কোনো সঠিক উত্তর বের করতে পারল না। তারা সিদ্ধান্ত নিল এবার থেকে রাতের বেলা সাবধান থাকতে হবে। কিন্তু এই গোটা ঘটনাটা দুজনের কানে পৌঁছায়নি। ব্যবসায়ী অনিকেত আর জমিদার বেনি শঙ্করের। অনিকেত শহরে গেছিল ব্যবসার কাজে। 2 দিন হলো ওখানেই আছে। তখন সবে রাত 8টা। সে ট্রেন থেকে নেমে শীষ দিতে দিতে আসছিল। গ্রামের সীমানায় পা দিয়েই সে বুঝল কিছু একটা পরিবর্তন হয়েছে এই গ্রামে। অদ্ভুত রকমের নিস্তব্ধতা চারিদিকে। সে দ্রুত পা চালালো। ভয় বুকে চেপে বসছিল বলে সে আবার শীষ দিতে লাগলো। কিন্তু এবার এতে ছন্দ নেই, বরং ব্যস্ততা আছে। মাঠের ধার দিয়ে যেতে যেতে ওর মনে হলো কে যেন ওর পিছন পিছন হাঁটছে। অনিকেত হাঁটলে সেটাও হাঁটছে, আর দাঁড়ালে ওটাও দাঁড়াচ্ছে। অনিকেত কাঁপতে শুরু করলো। এমন সময় পাশের ঝোপে শব্দ হলো। সে আর হাঁটতে পারল না। রাম নাম জপ করতে লাগলো খুব দ্রুত। কিন্তু তারপর খুবই চেনা গলায় ডাক এলো, এ কি দাদা, তুমি এখানে? হাঁপ ছেড়ে বাঁচল অনিকেত। ওর ভাইয়ের গলা। হাসি মুখে পিছনে ফিরে কি একটা বলতে যাবে, কিন্তু পিছনে ফিরতেই ওর হাসি মিলিয়ে গেল।
পিছনে কিচ্ছু নেই। ডান দিকে ফাঁকা মাঠ ও অন্যদিকে ক্ষেত। একটা ঢোক গিলে সামনের দিকে দৌড়াতে গিয়ে থমকে গেল। ওর রাস্তা আটকে দাঁড়িয়ে আছে পুঞ্জীভূত অন্ধকার। সেখানে জ্বলছে দুটি আলো, একটি সবুজ, অন্যটি লাল। না, আলো নয়, চোখ। ক্রুদ্ধ জিঘাংসায় ভরা দুটি চোখ, সারি সারি ধারালো দাঁত চাঁদের ক্ষীণ আলোয় ঝলমল করে উঠল। অন্ধকারটা হাসছে, সে খুশি। অনিকেত একটা আর্তনাদ করতেই অন্ধকার বিদ্যুৎ বেগে ছুটে এলো ওর দিকে। ওর শেষ চিৎকার ওই মাঠের ধারেই হারিয়ে গেল। পরের দিন দুপুরে জমিদার বেণীশঙ্কর এসে দুটো বীভৎস হত্যার কথা শুনে চমকে গেলেন। হত্যাকারী মানুষের মুখ ছিঁড়ে নিচ্ছে জেনে তার মনের ভিতরে কোথায় যেন একটা ঘন্টা বাজল। কি একটা জিনিস যেন মনে এসেও এলো না। তিনি গ্রামবাসীদের হুকুম দিলেন রাতের বেলা বাড়ি থেকে না বেরোতে। এটাও বললেন রাতে কারুর ডাকে যেন কেউ না বেরোয়। সবাই যত তাড়াতাড়ি পারল তাদের কাজ গুটিয়ে আনার চেষ্টা করল। সবার একটাই উদ্দেশ্য, তাড়াতাড়ি কাজ শেষ করে সূর্য ডোবার আগেই ঘরে ফেরা। কিন্তু কৌশিকের অত ভয় ডর নেই। সে রাত 8টার সময় দোকানির বাড়ি গিয়ে এক প্যাকেট বিড়ি কিনে নিয়ে এলো। রাতের খাবারের পর তার একটা বিড়ি না খেলে চলে না। কৌশিক একজন নির্মাণ ভূমির তত্ত্বাবধায়ক। সে জঙ্গলে পাহাড়ে রাতের পর রাত কাটিয়েছে। কোনো খুনিকে সে ভয় পায় না। কৌশিকের স্ত্রী চুমকির আবার খুব ভয়। সে বারণ করল এমন বেখেয়ালি না করতে, কিন্তু কৌশিক পাত্তা দিল না। ও শুয়ে পড়ল। কৌশিকের ঘুম ভাঙল অনেক রাতে একটা মৃদু খুটখাট শব্দে। সে দেখল ওর পাশে ওর স্ত্রী শুয়ে নেই। ওর সন্দেহ হলো। পা টিপে টিপে এগিয়ে পাশের ঘরের দরজা অল্প ফাঁক করল। সে বিস্ফারিত চোখে দেখল তার বউ সাজছে। একটি নীল শাড়ি আলুথালুভাবে পড়েছে, চোখে কাজল, মাথায় টিপ। চুলটা বেঁধে সে বেরিয়ে গেল পিছনের দরজা দিয়ে। কৌশিকের রাগ হলো প্রচুর। ও সন্দেহ করেছিল ওর অনুপস্থিতিতে চুমকি পরপুরুষের সাথে দেখা করে। সে ঝড়ের গতিতে বেরিয়ে এলো পিছনের দরজা দিয়ে। তারপর হুঙ্কার দিল, এই চুমকি, এত রাতে কোথায় পিঠ মারাতে যাচ্ছিস? কিন্তু চুমকি কোনো উত্তর দেয় না। সে যতই ডাকে না কেন চুমকি সাড়া দেয় না। মাথায় ধক করে আগুন জ্বলে উঠল কৌশিকের। সে এক দৌড়ে চুমকির কাঁধটা ধরে ফেলে। উত্তর দে, কই যাচ্ছিস? চুমকি এবার ফিরে তাকায়, আর চুমকির মুখ দেখে কৌশিকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। চুমকির মুখ নেই, তার জায়গায় আছে লাল মাংস। একটা অস্ফুট চিৎকার করতেই ঘুম ভেঙে যায় কৌশিকের। কিন্তু এ কি, সে তো বিছানায় শুয়ে নেই। সে রাস্তার ধারে দাঁড়িয়ে, স্বপ্নে যেখানে চুমকিকে দেখেছিল। কৌশিক অজানা আতঙ্কে শিউরে উঠল। সে পিছন ফিরে পালাতে গিয়ে দেখে তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে বিশাল কালো মতো একটা জিনিস। দুটি ভিন্ন রঙের চোখ জ্বলছে আর ধারালো দাঁতের শাড়ি, যা লোভে চকচক করছে। কৌশিক ঠকঠক করে কাঁপতে লাগলো এবং একটি শব্দ উচ্চারণ করার আগেই সেই অন্ধকার তার ওপর ঝাঁপিয়ে পড়ল। পরের দিন সকালবেলা জমিদার বাবুর কাছে খবর গেল, তত্ত্বাবধায়ক কৌশিকের মৃতদেহ আবিষ্কার হয়েছে রাস্তার উপরে। তারও একই অবস্থা, মুখ ছিঁড়ে নেওয়া হয়েছে। জমিদার কপাল চাপড়ালো। তিনি বুঝতে পারছেন না কি করতে হবে। কে এই অজ্ঞাত আততায়ী যে মানুষের মুখ তুলে নিচ্ছে?
তিনি এই রকম হত্যাকাণ্ড আগেও শুনেছেন কোথাও, কিন্তু মনে করতে পারছেন না কিছুতেই। দুপুরের বৈঠকখানায় জমিদার বেণীশঙ্কর ব্যস্তভাবে পায়চারি করছিলেন। মাথায় অনেক চিন্তা করছে। তার উপর আসন্ন বিপদের কথা ভেবে তিনি শিউরে উঠছেন। এমন সময় তার খাস চাকর কাশি এলো। সে গলা খাঁকড়িয়ে বলল, বাবু। হ্যাঁ হ্যাঁ কাশি বল। আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে? আগে একজন কাঠুরে। বেণীশঙ্কর একটু অবাক হল। কাঠুরের আবার কি কাজ? তাছাড়া ওনার এখন অনেক ভাবনা চিন্তা করা দরকার। তাই তিনি বললেন, ওকে এখন চলে যেতে বল, পরে যেন আসে। আমি বললাম বাবু ওকে যে আপনি খুব ব্যস্ত, কিন্তু খুব জোরাজুরি করে বলল যে খুবই নাকি দরকার আছে, দেখা না করলেই নয়। আহ, কি দরকার সেটা বলেছে? হ্যাঁ বাবু, বলল জঙ্গলের মধ্যে গিয়ে নাকি কালো মুদ্রা পেয়েছে। কালো মুদ্রা? আচ্ছা আচ্ছা, ওকে ভেতরে পাঠিয়ে দে। কাঠুরেটা হাত জোর করে বৈঠকখানায় ঢুকে নমস্কার করে বলল, প্রণাম নেবেন আমার জমিদার মশাই, নেহাতি দরকারে পড়েই আপনার কাছে এসেছি। হ্যাঁ, সে আমি শুনেছি সব কাশির কাছে। তা তুমি নাকি একটা কালো মুদ্রা পেয়েছো? হ্যাঁ, এই দেখেন। এই বলে গামছার গিঁট খুলে সেটা এগিয়ে দিল। তার ভিতর থেকে জমিদার একটা কালো মুদ্রা হাতে নিলেন। হাতে নিয়েই চমকে গেলেন। বরফের মতো ঠান্ডা এই মুদ্রা। মুদ্রাটার একদিকে নরমুণ্ড, যার মানুষের দাঁতের জায়গায় ছুঁচলো পশুর দাঁত, এবং উল্টো দিকে মণিহীন চোখে ক্রন্দনরত এক নারীর মুখ। তিনি এই চিহ্ন খুব ভালোভাবেই চেনেন। তিনি কাঠুরেকে জিজ্ঞেস করলেন, এই এই মুদ্রাটা তুমি কোথায় পেলে? প্রতিবারের মতো আজও আমি কাঠ কাটতে গিয়েছিলাম, কিন্তু এবার একটু বেলা করে গিয়েছিলাম। এই এই খুন খারাপিটা হচ্ছে বলে জঙ্গলে ঢুকতেই দেখলাম যে জঙ্গলটা একটু বেশি পরিমাণেই শান্ত। পাখি ডাকছে না, পাতায় কোনো শব্দ নেই। আমি তাও এগিয়ে গেলাম। আপনি বিশ্বাস করবেন না, কিছু দূর এগোতেই অনুভব করলাম আশেপাশের জঙ্গলটা ঠান্ডা হয়ে গেছে, এতটাই যে কাঁপুনি দিতে শুরু হয়েছে। আমি একটু ডান দিক ধরে এগোতে লাগলাম, যেদিকে আমি কাঠ কাটি আর কি। পাতার ভাগ দিয়ে তখনও সকালের রোদ পড়ছিল। সেই আলোতে কিসের ওপর যেন একটা পড়ে চকচক করছিল। আমি তুলে দেখি একটা মুদ্রা, কিন্তু এই মুদ্রা যখন আমি হাতে নিলাম মনে হলো যেন আমি একটা বরফের টুকরো তুলছি। আমি এই মুদ্রাটাকে নিজের গামছায় পেঁচিয়ে নিলাম। তারপরে আমি আরও কিছু মুদ্রার আশায় জঙ্গলের আরেকটু ভেতরের দিকে গেলাম। জমিদার বাবু, আপনি বিশ্বাস করবেন না, দিনের বেলায় হলেও আমি একটা জায়গার পর আর কিচ্ছু দেখতে পেলাম না। কি গাঢ় অন্ধকার, মানে অন্ধকার আর কাকে বলে। আমি আর এগোতে আর সাহস পেলাম না, উল্টো মুখে রওনা হলাম। কিন্তু আমি জঙ্গল দিয়ে বেরোতে পারছিলাম না আর। আমার চেনা জঙ্গল আজ সম্পূর্ণ অপরিচিত। ঘুরে ফিরে আমরা সেই একই জায়গায় চলে আসছি। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, আমি তো ভয়ে কাঠ হয়ে আছি। তখনই এক কবিরাজের সাথে দেখা হয়। উনি ওই কি বলবো আপনাকে, শেকড় বাকড় তুলছিলেন। আমাকে উনি পথ দেখিয়ে দিলেন। তারপরে আমি চলে এলাম আপনার কাছে। পুরো ঘটনা শুনে জমিদার আরো গম্ভীর হয়ে পড়লেন। ভালো করেছো এসে। এবার তুমি যাও, আর বাকি কাঠুরেদের নিষেধ করে দাও যাতে বেশি ভিতরে না যায়। কাঠুরে আবার প্রণাম করে চলে গেল। জমিদার বাড়িতে অনেক প্রজন্ম থেকে একটা কথা মুখে চলে আসছে, যদি পশুর দাঁতওয়ালা নরকরটি বা মণিহীন চোখে কান্না করছে এমন মেয়ের চিহ্ন গ্রামে দেখো, তাহলে বুঝবে সংকট আসন্ন।
তবে এবার যে দুটো চিহ্নই একবারে এসেছে। বেণীশঙ্করের মাথায় প্রবল আশঙ্কা হচ্ছে। তিনি ব্যস্তভাবে নথিপত্র রাখার ঘরের দিকে ছুটে গেলেন। তারপর পুরো ঘর উলটপালট করতে লাগলেন, খুঁজতে লাগলেন সেই কাঠের বাক্সটা। অনেক খোঁজাখুঁজির পর শেষে কাঠের বাক্সটা পেলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মাথায় হাত পড়ে গেল। কাঠের বাক্স যে ইঁদুরে কেটে ভিতরে ঢুকে সব কাগজ কুচি কুচি করে কেটে দিয়েছে। তার বাবা এই নথিতে গুরুত্ব দেননি, তাই তিনিও দেননি। কিন্তু এখন ওনার আফসোস হচ্ছে। তাকে কিছু একটা করতেই হবে। তিনি কাশিকে ডাকলেন। কাশি এলে তিনি বললেন, কাশি, এক্ষুনি বেরিয়ে যা। হেমন্তপুর গাঁ থেকে প্রতুল ওঝাকে ডেকে নিয়ে আয়। ভীষণ বিপদ কাশি, ভীষণ বিপদ। পুরো গ্রাম উজাড় হয়ে যেতে পারে। যা, তাড়াতাড়ি এক্ষুনি বেরিয়ে যা। কাশি তার মালিকের কথা শুনে থতমত খেয়ে দাঁড়িয়েছিল। তারপর ব্যাপারটার গভীরতা বুঝতে পেরে সেই মুহূর্তেই গরুর গাড়ি নিয়ে যাত্রা শুরু করলো পাশের গাঁয়ের উদ্দেশ্যে। 8 মাইল পথ তাকে সন্ধ্যার আগে আসতেই হবে। তবে সেদিন কাশির ভাগ্য ভালোই ছিল, তাকে বেশি দূর যেতে হলো না। গ্রাম ছেড়ে 2 মাইল পথ যেতেই কালী মায়ের মন্দিরে তার প্রতুল ওঝার সাথে দেখা হয়ে গেল। কাশি তাকে বলল যে জমিদারবাবু খুব জরুরি কাজে তাকে তলব করেছেন এবং গ্রামের রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্বন্ধেও কিছুটা বলল। ওঝা সেই মুহূর্তেই প্রস্তুত হয়ে গেলেন আসতে। বিকালবেলার আগেই ওঝা জমিদার বাড়িতে পা রাখলেন। ওঝাকে দেখে জমিদার অনেকখানি আশ্বস্ত হলেন। তিনি ওঝাকে অভ্যর্থনা জানিয়ে বৈঠকখানায় বসালেন। ভীষণ বিপদ হয়েছে ওঝা বাবা, ভীষণ বিপদ। এই গ্রামের উপর মৃত্যুর ছায়া নেমেছে। তোমার চাকরের কাছে আমি অদ্ভুত মৃত্যুর সম্বন্ধে শুনেছি, কিন্তু আমি বুঝতে পারছি তুমি এর বিষয়ে আরো কিছু জানো। আমাকে খুলে বলো। অনেক বছর আগে আমার পরিবার এই গ্রামের এক ভয়াবহ অতীতের সাক্ষী ছিল। আমাদের গ্রামের সাথে একটি সাঁওতাল গ্রাম যুক্ত ছিল। সেই গাঁয়ের সবাই এক রাতেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। যাদের খুঁজে পাওয়া যায় তাদের মুখ ছিল না। সেই ঘটনা ইতিহাস থেকে মুছে ফেলা হলেও আমার পরিবার তা ভোলেনি। আমাদের কাঁধে ছিল দায়িত্ব এই অভিশাপ ফিরে এলে তার ব্যবস্থা নিতে। পুরনো ভবিষ্যৎবাণী বলে, যদি কখনো গ্রামে পাওয়া যায় নরকরটি যার মধ্যে পশুর দাঁতের ছাপ থাকে, বা দেখা যায় একটি মণিহীন নারী কাঁদছে, তবে বুঝতে হবে অশুভ কিছু আসন্ন। কিন্তু এবার ওঝা বাবা যে একসাথে দুটো চিহ্নই দেখা গেছে। হ্যাঁ, চিহ্নটা কোথায়? এই তো আমার কাছেই। এই দেখুন। এই বলে একটা ছোট্ট বাক্স খুলে বেণীশঙ্কর কালো মুদ্রাটি দেখালো। কাঠের বাক্সটা তিনি হাতে নিয়ে ভালো করে দেখলেন। এমন ছাপওয়ালা কালো মুদ্রা তিনি আগে কখনো দেখেননি। সত্যি চিন্তার বিষয়। তারপর ওঝা এটাও জেনে নিল জমিদার কি করে এই মুদ্রা হস্তগত করল, এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এখনই বেরোবেন সেই জঙ্গলের উদ্দেশ্যে। সে কি, এখনই কেন? হ্যাঁ, ওই শয়তানের তো এখনই বেরোনোর কথা। আমি যা বুঝেছি এই প্রেত দিনের বেলা বেরোতে পারে না। তাছাড়া ওই মুদ্রার গায়ে তন্ত্র অক্ষরে লেখা আছে যে এর বধ রাতেই সম্ভব। জমিদার ওনার সঙ্গে কিছু পাইকদেরকে পাঠাতে চাইলেন, কিন্তু ওঝা না করে দিলেন। তিনি বললেন যে এই প্রেত সম্পূর্ণ অপরিচিত। তার মধ্যে যে মন্ত্রশক্তি আছে তাতে তিনি গাত্রবন্ধন দিতে পারবেন ঠিকই, কিন্তু অন্যের জীবনের ঝুঁকি তিনি নিতে চান না। ওঝা মন্ত্র পড়ে নিজেকে একটি বন্ধন দিয়ে হাঁটা লাগালেন জঙ্গলের উদ্দেশ্যে। গ্রামের পরিবেশ মরার মতো নিস্তব্ধ। কোথাও কোনো শব্দ নেই। চরাচর একদম শান্ত হয়ে আছে গুপ্ত ঘাতকে আক্রমণের অপেক্ষায়। কিন্তু ওঝা সাহসী। তিনি দৃঢ় পায়ে এগিয়ে গেলেন, জঙ্গলের সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর কিছুটা মাটি তুলে শুঁকলেন, মাটিটায় থুতু ছিটিয়ে ফেলে দিলেন।
ব্যাপার মোটেই ভালো নয়। তারপর ধরালেন একটা মশাল। জঙ্গলের ভিতরে ঢুকে তিনি বুঝতে পারলেন জঙ্গলটাও এক অস্বাভাবিক রূপ নিয়েছে। গাছপালা, পাথর, মাটি সব যেন এ জগতের বলে মনে হলো না। তিনি এগিয়ে চললেন জঙ্গলের মধ্যে। কোনো হাওয়া নেই, কিন্তু তিনি তাও মানুষের ফিসফিস শুনতে পাচ্ছেন, যেন অনেকে মিলে আলোচনা করছে। একটা বড় শাল গাছ পেরিয়ে যেতেই তিনি হঠাৎ একটা চাপ অনুভব করলেন। এখানকার বাতাস খুব ভারী, দম নিতে অসুবিধা হচ্ছে। তিনি একটা লেবু বার করলেন, তাতে সিঁদুরের তিলক। ওঝা একটা মন্ত্র উচ্চারণ করে সেটাকে মাটিতে ছুঁড়ে দিলেন। কোনো অশুভ শক্তি থাকলে সেই লেবুটা পচে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে লেবু থেঁতলে গেল নিমেষের মধ্যে। তিনি ঢোক গিললেন, কোনো প্রকাণ্ড অশুভ শক্তির সাথে তার লড়াই হতে চলেছে। তিনি মন্ত্র উচ্চারণ করে আশেপাশের বাতাস থেকে কিছুটা ভার লাঘব করলেন। তারপর এগিয়ে চললেন পায়ে পায়ে। তিনি যত এগোতে লাগলেন তার হাতের মশালটির আলো ধীরে ধীরে কমতে লাগল, তবে তার শিখা কমেনি। অন্ধকার এতই গাঢ় যে সেই আগুন যেন আলো দিতে পারছে না। হঠাৎ তিনি গাছের উপরে সরসর শব্দ শুনতে পেলেন। কিছু একটা জিনিস এক গাছ থেকে অন্য গাছে দ্রুত গতিতে লাফিয়ে বেড়াচ্ছে। তারপর সেটা ওঝার মাথার উপরের গাছগুলোয় চক্রাকারে লাফাতে লাগলো। বিপদ বুঝে নিজের ঝোলা থেকে ছাই বার করে 7 হাত ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে মন্ত্রোচ্চারণ করে ত্রিস্তর বন্ধন দিলেন। খুবই অল্প লোক এই বন্ধন জানে। যে কোনোই অশুভ শক্তি হোক না কেন, সে এই বন্ধন ভেদ করতে পারবে না। মাটিতে প্রকাণ্ড ভারী কিছু পড়ার শব্দ হলো। ওঝা মশালের অল্প আলোয় একটি দেহাবয়ব দেখলেন। নীলচে শরীর, দুটি ভিন্ন রঙের জ্বলন্ত চোখ আর ধারালো দুটো দাঁত বেরিয়ে আছে। একটা কৌতুকপূর্ণ হাসি শোনা গেল। কি ওঝা, দেখতে পারছিস না বুঝি? ঘ্যার ঘ্যারে পুরুষালী গলা। তারপর সেই অশরীরীটা একটা তুড়ি বাজালো, আর মশালের আলো ধীরে ধীরে বাড়তে লাগলো। সেই আলোতে দেখা গেল একটি ভয়াবহ মূর্তি। 7 ফুটের মতো লম্বা, নীলচে বলশালী শরীর, পেশিবহুল হাত, এবং তার হাতের আঙুলগুলো অস্বাভাবিকভাবে বড়, যা আকারে প্রায় 3 গুণ, এবং সেই আঙুলের মাথায় চকচক করছে ধারালো নখ। তার চেয়ে অবাকের বিষয় হলো অশরীরীটার পিঠের পিছন দিয়ে একটি সরু লম্বা হাত মাটির উপর পড়েছে। ওতে কোনো নখ নেই, কিন্তু আঙুলের সংখ্যা 7-এর বেশি। মাথার উপর একা একাই দোল খাচ্ছে লম্বা চুল, আর তার ধারালো দাঁতগুলো মশালের আলোয় চকচক করছে। দাঁতের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে ফেনা। এই অশরীরীটি ক্ষুধার্ত। ওঝা এমন প্রেতের কথা আগে কখনো শোনেনি বা দেখেওনি, কিন্তু সে আশ্বস্ত যে তার বন্ধন কেটে সে আসতে পারবে না। যদি আসতে পারত তাহলে এতক্ষণে এসে তাকে মেরে ফেলত। সে প্রশ্ন করল, তুই কেন এসেছিস এই গ্রামে? যখন তুই জানিস না আমি কে, তাহলে সেটার উত্তর দেব না। আর যদি বলিস যে আমি কেন এসেছি, তার উত্তর হচ্ছে আমি আমার হিসাব মেটাতে এসেছি। এই গ্রাম থেকে আমার কিছু পাওনা বাকি ছিল বহুকাল আগে, সেই পাওনা নিতে এসেছি। তুই কি বলছিস? কিসের পাওনা? আছে, পাওনা আছে। পুরো গ্রামকে নিজের প্রাণের বিনিময় সেই পাওনা দিতে হবে, কিন্তু তার আগে তোকে আমি শেষ করব। তুই চেয়েও এই বন্ধন কেটে ভেতরে ঢুকতে পারবি না। কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই আমাকে এখন ছোঁয়ার, সে যত বড়ই প্রেত হোস না কেন।
আবার কৌতুকপূর্ণ হাসি শোনা গেল এবং খুব সহজেই সেই বন্ধনের মধ্যে ঢুকে গেল এই শয়তানটা। ওঝার বাকি সাহসটুকু এক নিমেষে শেষ হয়ে গেল। মুখ হয়ে গেল ফ্যাকাশে, বড় বড় চোখে তাকিয়ে রইল আর বলতে লাগলো, এ হতে পারে না, এ হতে পারে না। কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই এ বন্ধন কেটে ভেতরে ঢোকার। তুই কে? কে তুই? শয়তানটার পিঠের পিছনের হাত হঠাৎই জেগে উঠল। সেখানে দেখা যাচ্ছে সারি সারি সুইয়ের মতো ধারালো কাঁটা। সেটা তীব্র বেগে এসে ওঝার মুখের উপর বসে গেল। ওঝা অনুভব করল অনেকগুলো সূঁচ ওর চামড়া ভেদ করে অনেকখানি ভিতরে ঢুকে গেল। তারপর এক হ্যাঁচকা টানে ওঝার মুখ ছিঁড়ে চলে এলো। প্রতুল ওঝা যন্ত্রণায় চিৎকার করে উঠল, আর তারপর সেই প্রেতটাও অট্টহাসিতে ফেটে পড়ল। পরের দিন সকালে গ্রামে ঢোকার রাস্তায় ওঝার বীভৎস মুখহীন দেহটা আবিষ্কার হলো। সেই শয়তানটা ওঝার দেহকে ফালা ফালা করে কেটেছে, রক্তে চারিদিক ভেসে গেছে। প্রতুল ওঝার এমন অবস্থা দেখে গ্রামের ডাকাবুকো লোকেরাও ভয় পেয়ে গেল। এই হত্যার পিছনের বার্তা একটাই, থামাতে এলে এমন অবস্থাই হবে। গ্রামের কয়েকজন জমিদারের কাছে সেই খবর দিতে গিয়ে দেখে আর এক কাণ্ড। জমিদারকে নাকি কোনো বিষাক্ত কিছু কামড়েছে, ডান হাত ফুলে নীলচে হয়ে গেছে। প্রচণ্ড যন্ত্রণায় সেই ভোর রাত থেকে কাতরাচ্ছেন। সকালে ডাক্তার আনা হয়েছিল, তিনি ওষুধ দিয়েছেন, কিন্তু কাজ কোনো হয়নি, বরং ব্যথা বেড়েছে। গ্রামের কেউ বুঝতে পারল না তাদের জমিদারের এই কি হলো। তাদের মনে আশঙ্কা বাঁধতে লাগলো, জমিদার মরে গেলে তাদের কে দেখবে? কাশী পরে কবিরাজ ডেকে নিয়ে এলো, কিন্তু কবিরাজ কিছুই করতে পারলেন না। জমিদারকে সামান্য ছুলেই তিনি প্রচণ্ড ব্যথায় কোকিয়ে উঠছেন। কবিরাজ কিছু ওষুধ দিয়ে গেলেন। তিনি নিজেও ভীত, জমিদার বাবুর প্রাণ যায় যায় অবস্থা। একসময় জমিদার নেতিয়ে পড়লেন। জমিদার বাড়িতে কান্নার রব উঠল। কাশী উঠোনে এক রাশ কষ্ট নিয়ে বসে আছে। এই জমিদার তাকে রাস্তা থেকে আধমরা অবস্থায় কুড়িয়ে এনে সুস্থ করেন, তাকে খাওয়া পড়ার ব্যবস্থা করে দেন। সেই দিন থেকে সে প্রতিজ্ঞা করেছে সে সর্বদা জমিদারকে রক্ষা করবে, তার হুকুম অক্ষরে অক্ষরে পালন করবে। আর এখন কিনা সেই জমিদার তার আগে মারা যেতে চলেছে এবং সে কিছুই করতে পারবে না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো তার। হঠাৎই গলা খাঁকড়ানির শব্দে চমকে গেল কাশী। দেখল তার থেকে হাত চারেক দূরে বছর 30-এর একটি লোক দাঁড়িয়ে আছে। রোগা ছিপছিপে গড়ন, পরনে পরিপাটি ধুতি পাঞ্জাবি, গলায় মোটা মোটা রুদ্রাক্ষের মালা এবং হাতে রুদ্রাক্ষ পেঁচানো, শক্ত চোয়াল, উজ্জ্বল দুই চোখ। লোকটা বাগান পেরিয়ে কখন কাশীর সামনে এসেছে কাশী টেরও পায়নি। সে গামছায় চোখের জল মুছে বলল, বলুন। আগে আমি কবিরাজ। খবর পেলাম এই গ্রামের জমিদারকে নাকি অদ্ভুত বিষ পোকায় কামড়েছে। কামড়েছে বটে, তবে আপনি কিছু করতে পারবেন না। এমন কেন বলছেন? এই চত্বরের শ্রেষ্ঠ কবিরাজ ডাক্তার কিছুই করতে পারল না, আপনি আর কি করবেন? একবার চেষ্টা করে দেখতে পারি, দেখি না কিছু হয় কিনা। আসুন। জমিদারের শয়নকক্ষে গিয়ে দেখে তার স্ত্রী ও তার 2 মেয়ে সেখানে আছে। আগন্তুক জমিদারের স্ত্রীকে প্রণাম করে বলল, নমস্কার মা, আমি একজন কবিরাজ। বেনিশঙ্করবাবুর বিপদের কথা শুনে সাহায্যের জন্য এলাম। বেনিশঙ্করের স্ত্রী চপলার চোখ ছলছল করে উঠল। তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, তুমি রক্ষা করো বাবা,
আমার স্বামীর প্রাণটা ফিরিয়ে দাও। আমি সারা জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এ মামা, ছি 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 ছি, এসব কি কথা বলছেন? এসব কথা ভুল করেও মুখে আনবেন না। আপনি আমার মায়ের বয়সী, আপনি এসব বললে আমি নিজেই লজ্জায় পড়ব। বেশ বেশ, তুমি চিকিৎসা করো। এরপর কবিরাজ এগিয়ে গেল জমিদারের দিকে। জমিদারকে ভালো করে পর্যবেক্ষণ করল। তার কালো হয়ে যাওয়া হাত দেখে তার ভুরু কুঁচকে গেল। তারপর সে তার ঝোলা থেকে বার করলো একটি বড় ময়ূরের পালক। তাতে দুটো ক্ষুদ্র ঘণ্টা লাগানো আছে। সে একটা মন্ত্রোচ্চারণ করে বেণীশঙ্করের মাথায়, কপালে ও শেষে ফুলে যাওয়া হাতের উপর বুলিয়ে দিল। সবাই অবাক হয়ে দেখল বেণীশঙ্কর যে এতক্ষণ চটপট করছিল সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। তারপর কবিরাজ মাটিতে বসে পড়লেন। তিনি কাশীর উদ্দেশ্যে বললেন, আমি শুনেছি জমিদার বাড়ির একটা নিজস্ব মন্দির আছে, সেখান থেকে কিছু মাটি তুলে আমাকে দিতে পারবে? এমন অদ্ভুত অনুরোধে কাশী অবাক হয়েছিল ঠিকই, কিন্তু সে বুঝতে পেরেছে এ কোনো সাধারণ কবিরাজ নয়। সে সঙ্গে সঙ্গে ছুট দিল মন্দিরের উদ্দেশ্যে। এবার কবিরাজ কিছু অদ্ভুত শিকড় বার করল, সাথে কিছু অজানা ফুল। একটা পাতার আকারের পাথরের ছোট হামানদিস্তায় সেগুলোকে সামান্য জল ঢেলে ছিঁচতে লাগল। তারপর তিনি বার করলেন একটি ছোট্ট শিশি। তাতে আছে সবুজ একটি তরল। ছিপি খুলতেই কটু গন্ধ বেরিয়ে এলো। সেটা থেকে সামান্য তরল সেই পিষে যাওয়া নির্যাসের মধ্যে মিশিয়ে আবার পিষতে লাগলো। একটা সময় পর একটা কালচে সবুজ দ্রবণ তৈরি হলো। তারপর সে সেটা রূপোর কাশির মধ্যে ঢেলে এগিয়ে গেল বেণীশঙ্করের দিকে। বেণীশঙ্করের মাথাটাকে আলতো করে তুলে মুখটাকে সামান্য ফাঁকা করে খুব আস্তে আস্তে বলে, অহো নরকরোগতম মুন্সিম নিবারণম অঘৌতরগরোগতম নির্বাণ শিবণ্ডম। বলে সে দ্রবণটা ঢেলে দিল গলায়। ইতিমধ্যে কাশিও এসে হাজির। কবিরাজ এবার বড় হামানদিস্তা বার করলেন। তারপর আবার একটি নির্যাস বানাতে শুরু করলেন। কিছু শেকড়, আরও কিছু ফুল, কিছু ঘাস ভালো করে পিষলেন। তারপর জল ও মাটির সাথে মিশিয়ে খুব সাবধানে লেপে দিলেন জমিদারের ফুলে ওঠা হাতে। তিনি সবাইকে বললেন, আর মাত্র 1 ঘন্টা অপেক্ষা করুন, জমিদারের রোগ সেরে যাবে। ঘরে উপস্থিত সবাই কবিরাজের এই কাণ্ড কারখানা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল। কিন্তু কিছু একটা ছিল তার ভাবভঙ্গিতে, যে সবাই তার কথা বিশ্বাস করল। 1 ঘন্টা অপেক্ষা করতে হলো না। 8 ঘন্টার মধ্যেই জমিদারের দেহ দ্রুত সেরে উঠতে লাগলো। তুমি কে বাবা? আমি খুবই সাধারণ কবিরাজ মা, আমার নাম ব্রজমোহন আচার্য। ব্রাহ্মণ? আগে হ্যাঁ। ঠাকুরমশাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আপনি আমার স্বামীকে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে আনলেন। আপনি ধন্য, আপনি ধন্য। না মা, আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি, আপনি আশীর্বাদ দিন, তাতেই হবে। ঘরে সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল। চপলা বললেন, কাশী ঠাকুর মশাইয়ের আদর যত্ন করো, তাকে খেতে দে কিছু। জি আজ্ঞে। বলে কাশি বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই বৈঠকখানায় চলে এলো অনেকগুলি কাটা ফল, 5 রকমের মিষ্টি এবং ঠান্ডা দই এনে। আরে করেছো কি? এত কেউ খেতে পারে নাকি? আপনি যা করেছেন তার তো তুলনা মোটে আমরা করতে পারি না। এটি তো নগণ্য মাত্র। দয়া করে আহারটি গ্রহণ করুন। ব্রজমোহন কিছু ফল শেষ করে যেই না রসগোল্লা মুখে তুলেছে, এমন সময় পিছন থেকে অনেক পায়ের আওয়াজ শোনা গেল। দেখা গেল জমিদার বেণীশঙ্কর এসে দাঁড়িয়েছেন। তার চোখ বিস্তারিত। তার পিছনে চপলা ও 2 মেয়ে। চপলা ব্যস্ত হয়ে বললেন, করছো কি? সবে জ্বর থেকে উঠেছো, শুয়ে থাকো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। না না, আমার বিশ্রামের দরকার নেই। এমন এমন তাজা আমি আগে কখনো অনুভব করিনি। মনে হচ্ছে বয়স কয়েক বছর যেন কমে গেছে। ব্রজমোহন উঠে প্রণাম করল।
জমিদার এসে তার সামনে বসলেন। তিনি প্রণাম করে বললেন, আপনার কীর্তি আমি শুনলাম চপলার মুখে। আপনি যা করেছেন তার জন্য এই গোটা গ্রাম আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমি আমার কাজ করেছি মাত্র। কিসে যে আমার হাতে কামড়ালো আমি কিছুতেই বুঝতে পারলাম না। এত মারাত্মক বিষ, কি যে আর বলি ঠাকুরমশাই। আপনাকে কোনো কিছুই কামড়ায়নি জমিদার বাবু। মানে? তার আগে আমায় একটা কথার উত্তর দিন। আপনি প্রেতের সম্পত্তি কোনো নিজের কাছে রেখেছেন? প্রেতের সম্পত্তি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার জিম্মায় কি কোনো অস্বাভাবিক জিনিস আছে? হ্যাঁ, আছে বই কি, একটি কালো মুদ্রা। কালো মুদ্রা? দাঁড়ান। এই বলে জমিদার নিজের ঘরে গিয়ে সিন্দুক থেকে ছোট্ট কাঠের বাক্সটা নিয়ে এলো। তারপর বাক্স খুলে যেই না মুদ্রা বার করতে যাবে, ব্রজমোহন ক্ষিপ্র বেগে এসে হাতটা ধরে বলল, করেছেন কি? এটাই তো আপনার বিষ পোকা। এই ছোঁয়াতেই তো আপনার হাতে শয়তানের হাতে তৈরি বিষ প্রবেশ করেছিল। জমিদারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ব্রজমোহন মুদ্রাটিকে উল্টে পাল্টে ভালো করে দেখে বলল, এই মুদ্রা যে দেখি একটি বিধান, পশুর দাঁতওয়ালা নরকরটি অর্থাৎ শয়তানের পূজারী এবং ক্রন্দনরতা মণিহীন নারী অর্থাৎ পীড়িত কোনো আত্মা। এর গায়ে দেখি আবার লেখাও আছে এর ক্ষমতার সম্বন্ধে। ভারী অদ্ভুত জিনিস তো। হ্যাঁ ঠাকুরমশাই, প্রতুল ওঝাও একই কথা বলেছিল, কিন্তু সে কই? সে কি সেই প্রেতের নাশ করতে পেরেছে? একটা দীর্ঘশ্বাস ফেলে ব্রজমোহন ওঝার অবস্থার কথা বলল। বেণীশঙ্কর মাথায় হাত দিয়ে আবার বসে পড়লেন। হায় ঈশ্বর, হায় হায় হায়! ওঝার এমন মর্মান্তিক অবস্থা করলো। এতে যে বার্তা স্পষ্ট, এই শয়তানকে যে ঠেকাতে যাবে তারই এমন ভয়ঙ্কর মৃত্যু হবে। এই মুদ্রাটা কিন্তু দামি। এটা কালো সোনা। কালো সোনা? হ্যাঁ জমিদার মশাই, এর আগে সোনারই মুদ্রা ছিল, কিন্তু শক্তিশালী শক্তির স্পর্শে এটি কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। এছাড়া আপনি বললেন প্রতুল ওঝাও এ কথা বলেছে। আপনার সাথে কি ওনার কোনো পরামর্শ হয়েছিল? বেণীশঙ্কর ওঝার সাথে ঘটা সকল ঘটনা বলল। আপনার পরিবার তাহলে এর ব্যাপারে জানতো? আচ্ছা, তারা কোনো সাবধান বাণী দিয়ে যায়নি? সেটা তো খোঁজার চেষ্টা করেছিলাম ঠাকুরমশাই, কিন্তু ইঁদুরে যে সব কাগজপত্র পুরো কেটে কুচি কুচি করে দিয়েছে। আমায় ক্ষমা করবেন ঠাকুরমশাই, আমি সাবধান থাকলে এমনটা হতো না। ফলাফল কিন্তু অতি ভয়ঙ্কর ছিল। যে হাতে স্পর্শ করেছেন সেই হাতে শয়তানের বিষ ঢুকেছিল, সাথে এমন জ্বর যা সাধারণ ওষুধে সারে না। আর আপনাকে মারতে গোটা একদিন নিত, এক মধ্যরাত্রি থেকে অন্য মধ্যরাত্রি। বলেন কি? আর কি। আরেকটা কথা, আপনি বলেছিলেন না কাঠুরে আপনাকে মুদ্রাটি দিয়েছে। শিগগিরই চলুন তো, তারও বিপদ হতে পারে। কাশি, তুই চিনিস তো কালকের কাঠুরেটাকে? হ্যাঁ বলি, ও হালদার কাঠুরে। আসুন, আপনাকে পথ দেখাচ্ছি। তিনজনে বেরিয়ে পড়ল হালদার কাঠুরের উদ্দেশ্যে। রাস্তায় জমিদারকে সুস্থভাবে হাঁটতে দেখে গ্রামবাসী অবাক। তারা শুনেছিলেন জমিদারের প্রাণ নাকি যেতে বসেছে, কিন্তু তিনি এখন হাঁটছেন কি করে? কয়েকজন গ্রামবাসী সেটা জিজ্ঞাসা করতেই কাশি বুক ফুলিয়ে বলল, ব্রাহ্মণ মশাইয়ের জাদু ওষুধে মনিবের রোগ ছুমন্তর হয়ে গেছে রে। সবাই অবাক ও সপ্রশ্ন দৃষ্টিতে ব্রজমোহনের দিকে তাকালো। দিলে তো আমার কাজটা বাড়িয়ে। এবার লোকের ভিড় লেগে যাবে দাঁতের ব্যথা, কোমর ব্যথা, হাঁটুর ব্যথার ওষুধের জন্য। সেই চিন্তা নেই ঠাকুরমশাই, আপনি আমার বাড়িতে থাকবেন, কেউ অযথা আপনাকে উত্ত্যক্ত করবে না। গ্রামের বড় কুলগাছ ও মুচিদের পাড়া পেরিয়ে শেষমেশ তারা হালদার কাঠুরের বাড়ির সামনে পৌঁছালো। কয়েকবার ডাকাতে হালদার নিজে দরজা খুলে বেরিয়ে এলো। ব্রজমোহন বেণীশঙ্কর খুবই অবাক হল।
হালদার প্রণাম করে বলল, এ কি জমিদার বাবু, আপনি এখানে? কি ব্যাপার? হালদার, হালদার, বলছি বলছি তুমি ঠিক আছো তো? মানে তোমার শরীরে কোনো কষ্ট বা জ্বালা করছে না তো? আগে না না জমিদার বাবু, কেন বলুন তো? না, এমনি আর কি। আরে আপনি, ব্রজমোহনকে দেখে একগাল হেসে বলল হালদার, আপনার জন্যই কাল আমি জঙ্গল দিয়ে বেরোতে পেরেছিলাম। অশেষ ধন্যবাদ আপনাকে কবিরাজ। আসুন না, ভেতরে আসুন। ব্রজমোহন কিন্তু হালদারকে আগেই চিনেছিল, এই জন্য তার ভুরু আরো কুঁচকে গেছিল। এখন না, অন্য কোনো দিন আসবো, আজ কাজ আছে। এই বলে ব্রজমোহন হাঁটা দিল। হালদারদের বাড়ি ছাড়িয়ে কিছু দূর যেতেই সে বলল, জমিদার বাবু, আপনার সেই কাঠের বাক্সটা দেখতে চাই। বেশ। আরো কিছু দূর যাওয়ার পর জমিদার বললেন, আপনি শুধুই আমার রোগের জন্য আসেননি, তাই না? আপনি বুদ্ধিমান জমিদার বাবু। হালদারকে আমি কাল দুপুরে রেখেছিলাম জঙ্গলে, কেমন নির্বোধের মতো হাঁটছিল। ওর কাছে যেতেই বুঝলাম ও মায়ায় জড়িয়ে পড়েছে। ওকে মায়ামুক্ত করে ওকে জঙ্গল থেকে বার করে দিলাম। অবাক হয়েছিলাম এটা দেখে যে এই গ্রামের জঙ্গলের ভেতরে কি এমন আছে যাতে মায়ায় জড়ানো যায়। কুসুমপুরে কিছু কাজ ছিল বলে ওই দিন যেতে পারিনি, কিন্তু সিদ্ধান্ত নিলাম কাজ শেষ হলেই আসব। এসে দেখি এইসব কাণ্ড। আপনি কি তান্ত্রিক ব্রাহ্মণ মশাই? আরে না না না, আমি খালি কিছু মন্ত্রতন্ত্র জানা সাধারণ ব্যক্তি মাত্র। তাহলে আসুন, আপনাকে একটা জিনিস দেখাই। এই বলে বেণীশঙ্কর অন্য এক রাস্তা ধরল। মিনিট 5 পর তারা পৌঁছালো বড় পুকুরের ধারে। একটা নির্দিষ্ট জায়গায় আঙুল দেখিয়ে জমিদার বললেন, ওই জায়গায় প্রথম হত্যা হয়। ব্রজমোহন বড় ঝোপটার সামনে গিয়ে কোড়ে আঙুল দিয়ে সামান্য মাটি তুলে জিভে ঠেকালো। কিছুটা আলোর আভাস পেল সে। তারপর তারা সোজা চলে গেল জমিদার বাড়ির নথিপত্র রাখার ঘরে। সেই বাক্স হাতে নিয়ে চমকে উঠল ব্রজমোহন। সে গম্ভীর স্বরে বলল, গুরুতর ব্যাপার জমিদার মশাই। কেন কেন কি হয়েছে? বাক্সটার যে জায়গাটা কেটেছে সে জায়গাটা ভালো করে দেখুন। প্রথমে কিছু বুঝতে পারেনি বেণীশঙ্কর, কিন্তু তারপর ধরতে পেরে বলল, এ দেখি 2 থেকে 3 কামড়ে ভেতরে ঢুকেছে। এত মোটা কাঠের বাক্স ইহ জগতের প্রাণীর কাটার ক্ষমতা নেই। মানে কেউ এই বাক্সের কথা জানত, এর ভেতরে কি লেখা আছে তাও জানত। আপনি যাতে সেই তথ্য পুনরুদ্ধার করতে না পারেন তাই নষ্ট করে দিয়ে গেছে। বলেন কি? আপনার পরিবার সেই ইতিহাস ও প্রতিকারের উপায় হয়তো লিখে গিয়েছিল আর রেখেছিল লোকচক্ষুর আড়ালে। তারা চায়নি যে কেউ জানো কি আছে এই বাক্সে বা কি হয়েছিল সেই রাতে। কিন্তু কি ছিল এই বাক্সে? আমায় ক্ষমা করবেন ঠাকুর মশাই। দীর্ঘকাল বিপদ না আসায় বাবা ধরে নিয়েছিলেন যে সেই বিপদ বুঝি আর আসবে না, তাই তিনি খুব একটা পাত্তা দেননি, এবং সেই দেখা দেখি আমিও পাত্তা দিইনি। কিন্তু এবার দেখছি অনেক বড় ভুল হয়ে গেছে। মনে হচ্ছে আমাকে নিজে থেকে তদন্ত করতে হবে। আপনি কি করতে চান শুধু আমায় বলুন, আমি আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। আপনাকে কিছুই করতে হবে না, আমি করব। একবার ওই জঙ্গলে যেতে হবে। আপনি ওই জঙ্গলে একা যাবেন? হ্যাঁ। না, আমিও আপনার সাথে যাব। জায়গাটা সুবিধের নয় জমিদার বাবু। এখন তো দুপুর, দিনের বেলাতে ক্ষতি নেই। তাছাড়া আমি এই গ্রামের জমিদার, আমারও কিছু দায়িত্ব রয়েছে। চলুন ঠাকুর মশাই। ব্রজমোহন বেণীশঙ্করের কথার ভার বুঝতে পারল। তার অবহেলার জন্য যে এই বিপদ অজানা রয়ে গেল, সেই অনুশোচনা তাকে কুঁড়িয়ে কুঁড়িয়ে খাচ্ছে। সে আর মানা করল না। কাশিও অবশ্যই সঙ্গে গেল, সাথে নিল একটি মোটা লাঠি ও একটি কাটারি। জমিদারবাবু নিলেন একটি বন্দুক। জঙ্গলের সামনে পৌঁছে ব্রজমোহন ওদের দুজনকেই গাত্রবন্ধন করে দিল। তারপর তারা পা বাড়াল।
জঙ্গল একদম নিঃশব্দ, কোনো পাখির শব্দ বা হাওয়ার শব্দ কিচ্ছু নেই। তারা আরো কিছু দূরে এগোনোর পর হঠাৎ থমকে গেল। একটা জায়গায় চাপ চাপ রক্ত। ব্রজমোহন বলল, এই জায়গাটাতেই মনে হয় প্রতুল ওঝার ওপর আক্রমণ করা হয়েছিল। সে এগিয়ে গেল এবং ছাইয়ের বৃত্ত দেখে সে অবাক হল। তার ভুরু অনেকখানি উপরে উঠে গেল। মনের মধ্যে গভীর আশঙ্কা দানা বাঁধতে লাগলো। সে এই 7 হাত লম্বা ছাইয়ের বৃত্ত চেনে। এর ভিতর তো কোনো অশুভ শক্তি ঢুকে হত্যা করা সম্ভবই নয়, সে যত বড়ই অশুভ শক্তি হোক না কেন। তারা পায়ে পায়ে আরো কিছু দূরে এগিয়ে গিয়ে দেখতে পেল যেটা কাঠুরে বলেছিল। কিছু গাছের পর থেকে আর কিছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আলো ওখানেই ফুরিয়ে গেছে এবং অন্ধকার ওখানেই শুরু। ব্রজমোহন অন্ধকারটাকে পর্যবেক্ষণ করে বলল, এই যে একটা ছলনা দেখছি। ছলনা? মানে এটা কোনো আসল অন্ধকার নয়, এটা চোখে ভ্রম সৃষ্টি করার জন্য তৈরি। অর্থাৎ কোনো একটা জিনিসকে বহিরাগতদের থেকে লুকানোর জন্য এটা স্থাপন করা হয়েছে। আপনারা নির্ভয়ে আসুন। তারা সেই অন্ধকারের ভিতর প্রবেশ করতেই বেণীশঙ্কর আর কাশী অবাক হয়ে গেল। সত্যি তো, এখানে তো বাকি জঙ্গলের মতোই আলো আছে। তারা পিছনে তাকিয়ে দেখল বাকি জঙ্গলও দেখা যাচ্ছে, অন্ধকারের কোনো আস্তরণ নেই। তারপর তারা পায়ে পায়ে এগিয়ে চলল। কিছু দূর যেতেই ওরা দেখতে পেল মাটির উপর সেই মুদ্রা কয়েকখানি ছড়িয়ে আছে। সেটাকে পাশ কাটিয়ে আরো কিছু দূর যেতেই তিনজনে থমকে গেল। তাদের সামনের ওই জঙ্গলের জায়গাটায় প্রায় বিঘা খানেক জুড়ে কোনো গাছ নেই। তার জায়গায় আছে ন্যাড়া একটি মাঠ এবং তারই শেষ প্রান্তে আছে একটি শ্যাওলা ও আগাছায় ভরা ভগ্ন মন্দির। এইখানের গাছপালা কই গেল? আমি আগেও এখানে এসেছি, কিন্তু এখানে তো কোনো মাঠ বা মন্দির ছিল না। ব্রজমোহন কিছুটা মাটি কুড়িয়ে গন্ধ নিল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তারপর তারা আরো সাবধানে এগিয়ে গেল। এখানে কোনো গাছ নেই, তারা মুক্ত প্রান্তরে, তাদের যে কেউ দেখতে পারে। কাশী তার কাটারিটা বার করেছে। অদ্ভুত দম বন্ধ অবস্থা। আরো কিছু দূর এগোতেই ব্রজমোহন তাদের হাত তুলে দাঁড়াতে বলল। সে মাটিতে কিছু একটা দেখতে পেয়েছে। অতি সাবধানে সে মাটি সরিয়ে দেখল একটা হাঁড়ি কাঠ। হাঁড়ি কাঠে কিছু চিহ্ন খোদাই করা আছে। সেটা অনেক কষ্টে পাঠোদ্ধার করে চোখ বিস্ফারিত হয়ে গেল তার। ব্রজমোহন কাশীর কাছ থেকে কাটারি নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। মাটি খুঁড়ে কিছু দূর এগিয়ে তারপর আবার ফিরে এসে ডান দিকে ঘুরে খুঁড়তে থাকে। এই প্রক্রিয়া আবার দুবার চলল। প্রত্যেকবারই সে একই জিনিস পেল, মানুষের হাড় খাড়াভাবে মাটিতে পোঁতা। সে উত্তেজনায় কাঁপছে। কিছু বুঝলেন? আপনার খোঁড়াখুড়ি দেখে মনে হলো যোগ চিহ্ন আঁকলেন। না, প্রত্যেকবার আমি 20 পা এগিয়ে বাঁ দিকে 4 পা গিয়েছিলাম। উল্টো স্বস্তিকা চিহ্ন আঁকা হয়েছে। প্রত্যেক 4 পায়ের পর মানুষের হাতের হাড় পোতা, আর চিহ্নের শেষ মাথায় মুদ্রা সেই নরকটি আলা কালো পাথরের মূর্তি পোতা। এসবের মানে কি ঠাকুর মশাই? মানে খুবই খারাপ জমিদার বাবু, তবে আরেকটু নিশ্চিত হওয়া দরকার। এই বলে ব্রজমোহন মন্দিরের ভিতরে প্রবেশ করল। মন্দিরের 4টি স্তম্ভ কেবল আস্ত আছে। দেওয়াল অর্ধেক ভাঙা, ছাদের খাঁচাটা খালি অবশিষ্ট আছে। মন্দিরের ভিতরে কেবল একটি বেদি, তার সামনে কালো পাথরের ফলক মাটিতে। তারপর আছে আরেকটি হাঁড়ি কাঠ। আরো কিছুটা এগিয়ে দেখল বেদির পিছনে একটি বিশাল গর্ত খোঁড়া আছে। এখানেই শয়তানটা শুয়ে আছে। রাত হলে এতক্ষণে আমাদের দেহ খণ্ড বিখণ্ড হয়ে যেত। বঞ্জরা? হঠাৎই আসা এই কথায় কাশী আর ব্রজমোহন দুজনেই চমকে গেল। কি বললেন? বঞ্জরা? বঞ্জরা ঠাকুর মশাই, বঞ্জরা।
ছোটবেলার দাদুর মুখে এই মন্দিরের বর্ণনা শুনেছিলাম। তখন তিনি বলেছিলেন এই নামটা, বনজারার মন্দির। এইসব এইসব দেখে হঠাৎই মনে পড়ে গেল। আপনার সব দেখা হয়ে গেলে চলুন না প্রাম্পত মশাই, দম নিতে অসুবিধা হচ্ছে যখন। শয়তানটা আমাদের উপস্থিতি টের পেয়েছে বলেই মনে হচ্ছে, আর এক মুহূর্তও নয়। চলুন। এই বলে তিনজন একরকম দৌড়েই জঙ্গলের বাইরে বেরিয়ে এলো। যতক্ষণ না পর্যন্ত তারা বাড়ি পৌঁছালো ততক্ষণ পর্যন্ত কেউ কথা বলল না। জমিদার বাবু, আপনি এই গ্রামের ইতিহাস সম্পর্কে কতখানি জানেন? অনেকটাই জানি। বলুন, আপনি কি জানতে চান? অনেক আগে কি আপনাদের গ্রামে দুর্ভিক্ষ লেগেছিল? হ্যাঁ, প্রায় 200 বছর আগে চরম দুর্ভিক্ষ লেগেছিল। কিন্তু আপনি জানলেন কি করে? জমিদার বাবু, 200 বছর আগে অত্যন্ত ভয়ানক উপাচার হয়েছিল। অর্ধদেব সৃষ্টির চেষ্টা হয়েছিল। বেণীশঙ্করের মুখ হাঁ হয়ে গেল। ব্রজমোহন বলে চলল, তন্ত্রকে বেশি চর্চা করলে এমন অনেক রাস্তা খুলে যায় যেটাতে পা না বাড়ানোই ভালো। তার মধ্যে এই অর্ধদেব সৃষ্টি। তন্ত্রে এই পদ্ধতি সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এই তথ্যটা সম্পূর্ণ নয়। অমাবস্যার রাতে সেই ভয়ানক আচার সম্পন্ন হয়। দরকার পড়ে এক জীবিত নারী, এক মৃত পুরুষ আর একটি শেয়ালের কাটা মাথা, সঙ্গে থাকতে হয় 25টা কাটা হাত। রক্ত দিয়ে আঁকা হয় এক উল্টো স্বস্তিকা। স্বস্তিকার প্রতিটি বাহুতে পোতা হয় 5টি করে কাটা হাত। শেষ মাথায় স্থাপন করা হয় কালো পাথরের তৈরি পিশাচ মূর্তি, যাকে ডাকা হয় পাতালের শক্তি জাগাবার জন্য। প্রথম যজ্ঞে সেই মৃত পুরুষের শিরচ্ছেদ করে মুখ কেটে বসানো হয় শিয়ালের মাথার উপর, যাতে দুই ভিন্ন অস্তিত্ব এক হয়। দ্বিতীয় যজ্ঞের সময় জীবিত নারীকে নরবলি দেওয়া হয় বিশেষ একটি হাঁড়ি কাঠে, যাকে ব্যবহার মাত্র একবার করা যায়। তৃতীয় যজ্ঞেই ঘটে চূড়ান্ত ঘটনা। পাতালের অশুভ শক্তি প্রবেশ করে সেই সংযুক্ত শরীরের মধ্যে, পুরুষ আর শিয়ালের মুন্ডুর ভেতরে। সেই দুই প্রাণ যেন এক হয়ে জন্ম দেয় ভয়ঙ্কর প্রেতকে। তবে সেটা তখনও প্রেত, দেবতা নয়। নারীর আত্মা তখনও চক্রের বাইরে তাকে আহ্বান করে প্রেতের মধ্যে প্রবেশ করানো হয় শুদ্ধ করার জন্য। সেই আত্মা প্রেতকে শুদ্ধ করলে সে অশুভ শক্তি থেকে রূপান্তরিত হয় এক অর্ধ দেবতায়। নাম দেওয়া হয় বনজরা। এই অর্ধ দেবতাই ছিল শয়তানের গর্ভ থেকে জন্ম নেওয়া এক শক্তি, যে কিনা মানুষের তৈরি কিন্তু দেবতাদের মতো ক্ষমতাশালী। বনজরাকে তখন উপহার হিসেবে দেওয়া হয় এক পুরনো ভাঙা মন্দির, যেখানে সে অবস্থান করে মানুষের উপকার করে। কিন্তু এখানে কোথাও একটা ভুল হয়ে গিয়েছে। যে বনজরা শুরুতে আশীর্বাদ ছিল, সে ধীরে ধীরে আবার শয়তানে পরিণত হয়। তার অত্যাচার সীমা ছাড়ায়। যারা তাকে সৃষ্টি করেছিল তারাই তাকে ধ্বংস করতে চায়, কিন্তু বনজরা তা বুঝে যায়। প্রতিশোধের আগুনে সে আক্রমণ করে সেই সাঁওতাল গ্রাম। মুহূর্তেই সে নিঃশেষ করে দেয় গোটা জনপদ। শেষ পর্যন্ত তাকে এক গভীর মন্দিরে গর্তে ঘুম পাড়ানো হয়। সেই গোটা জায়গা ভূমিসরণ মন্ত্রের মাধ্যমে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হয় মাটির নিচে। এই সর্বনেশে কাণ্ড, ঠাকুর মশাই। এখানেই শেষ নয়, অন্য কেউ এই পুরো ঘটনা জানত। সে মাটির তলা দিয়ে বনজরার নিদ্রা ভঙ্গ করে। ফলে সেই মন্দির ও যজ্ঞস্থান আবার মাটি থেকে উঠে আসে। কে এমন করতে পারে? জানি না। আপনাদের গ্রামের ওপর কারুর আক্রোশ আছে? একদমই না। ব্রজমোহন আবার ভাবনায় পড়ল। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, কিন্তু ব্রজমোহনের চিন্তার অবকাশ রইল না। সে কোশমিনকালেও চিন্তা করেনি কেউ এই অর্ধদেব সৃষ্টি করবে। সে ওটার দুর্বলতা জানে না। ও শুভ শক্তির কলুষিত রূপ বলেই যে কোনো বন্ধন কেটে ঢুকতে পারে।
তাকে একবার তার মুখোমুখি হতে হবে, কিন্তু বনজরা নিমেষেই মেরে দিতে পারে। চা খেতে খেতে ব্রজমোহন বলল, জমিদার বাবু, আপনাকে একটা কথা বলি, ঘাবড়াবেন না। বনজরা আজ আপনার বাড়ি আসতে পারে, সে আমাদের গন্ধ পেয়েছে। আমিও এটাই ভেবেছিলাম। তাহলে তাহলে এবার কি করণীয়? আপনি গৃহকর্তা, আপনি সবাইকে সাবধান করুন। আমি একটা জিনিস চেষ্টা করে দেখি। এই বলে সে নিঃশব্দে বাইরে বেরালো। তারপর একটি ঘটি বার করলো নিজের ঝোলা থেকে, তাতে ঢাললো কিছু অজানা তরল। তারপর মন্ত্র বলতে বলতে ঘরের চারিদিকে একটি গণ্ডি কেটে দিল। সে জানে না এটা কাজ করবে কি না, কিন্তু তাকে ঝুঁকি নিতে হবেই। দেখতে দেখতে রাত গভীর হলো, সবাই জেগে আছে ভয়ে। ঠিক 12টার পর কি যেন একটা প্রচণ্ড বেগে এসে ধাক্কা খেলো জমিদার বাড়িতে। সেটা বারবার ধাক্কা খাচ্ছে, কিন্তু ঢুকতে পারছে না। মিনিট 10 এই আক্রমণ চলল। বাড়ি প্রচণ্ড কাঁপুনিতে দুলে উঠছে। একটা প্রচণ্ড গর্জনে সবার কানে যেন তালা লেগে গেল। তারপর সব চুপ। ব্রজমোহনের মুখে বিজয়ীর হাসি। সে পেরেছে। সকালবেলা দেখা গেল বনজরা বাড়িতে ঢুকতে না পেরে বাগান পুরো তছনছ করে দিয়েছে, সাথে বড় জাম গাছটাও উপড়ে দিয়েছে। কিন্তু চমকের ওখানেই শেষ ছিল না। বনজরা আরেকজনের মুখ উপড়ে নিয়েছে। সে হচ্ছে অসীম। বেণীশঙ্কর আর ব্রজমোহন অসীমের বাড়িতে উপস্থিত হল। বাড়ির বাইরে কিছু লোক জমা হয়েছে। একটি চাদরে অসীমের মুখ ঢাকা। তার স্ত্রী বসে কাঁদছে। তার ছোট মেয়ে আয়না নিয়ে খেলছে। তারা চাদর তুলে সেই মুখহীন দেহ দেখে শিউরে উঠল। যতক্ষণ না পর্যন্ত দেহ শ্মশানের জন্য গেল, ততক্ষণ পর্যন্ত তারা সেখানেই রইল। ব্রজমোহন বেণীশঙ্করের কানে কিছু একটা বলল। সে মাথা নেড়ে ধীর কণ্ঠে বলল, বোমা, আমি তো সবাইকে ঘরে থাকতে বলেছিলাম, অসীম বেরোলো কেন? কি জানি বাবু, উনি তো খুবই ভীতু মানুষ। দরজায় 2টো তালা আর তক্তা দিয়ে শুতেন। সকালে উঠে দেখি সে নেই। ভাবলাম হয়তো বাইরের কাজে গেছে, কিন্তু উঠোন ঝাড় দিতে গিয়ে দেখি সে মরে পড়ে আছে। ব্রজমোহন চিন্তিত মুখে ঘরের বাইরে বেরিয়ে এলো। বাড়ির চারপাশটা সে ঘুরে দেখল। উঠোনের কাছে আসতেই দেখল কিছু একটা রোদে ঝলমল করছে। কাছে গিয়ে দেখল 3টে আংটি, তাতে বসানো আছে চুনি, পান্না আর পোখরাজ। সে আংটিগুলো নিয়ে অসীমের স্ত্রীকে দেখাতেই সে সেটা তার স্বামীর বলে চিনতে পারল, কিন্তু ওগুলো বাইরে কি করছে সেটা সে বলতে পারল না। ব্রজমোহনের চোখ চকচক করে উঠল। সে জমিদারকে নিয়ে বেরিয়ে এলো। জমিদারকে সে বলল, এবার পরিষ্কার হলো সব। সে নিদ্রা সম্মোহন জানে। সে তার শিকারকে ঘুমের মধ্যে সম্মোহন করে। সে ঘুমের ঘরেই বাইরে বেরিয়ে আসে, তারপর সব শেষ। বাড়ির বাকিদেরও কিন্তু সে গভীরতম ঘুমে আচ্ছন্ন করতে পারে, যাতে তারা কোনোরূপ বাধা দিতে না পারে। বনজরা অতীতে অর্থ দিয়ে উপকার করেছিল, তাই সে অর্থের ঊর্ধ্বক্রমে হত্যা করছে। ভিখারি, ব্যবসায়ী, তত্ত্বাবধায়ক এখন হাটের মালিক। এবার তার দুর্বলতার আভাস পেয়েছি আমি। কি সেটা ঠাকুরমশাই? বনজরার দুর্বলতা মণি। সে মণিমুক্ত স্পর্শ করতে পারে না। এই জন্য সে ঘুমের মধ্যে অসীমকে নিজের আংটি খুলিয়ে হত্যা করে। কিন্তু শুধু মুখ ছিঁড়ে হত্যা করেছে কেন? রূপ পাল্টানোর জন্য। সে আকারে অনেক বড়, এতে তার কাজে অসুবিধা। রাতে চুরি করা মুখ পরে ঘুরে বেড়ায় তাদেরই রূপে। এই জন্য জানলার বাইরে মানুষের পায়ের ছাপ ছিল। অর্ধমানের গন্ধ সে পায়, কারণ সে যে অর্ধেরই অর্ধদেব।
আমার বিশ্বাসের শক্তি অনেকখানি নাশ করতে পেরেছিল ওই তান্ত্রিকরা, ফলে সেদিনে বেরোতে পারে না। একবার তার শক্তি পূর্ণ হলে সে মানুষ রূপে ঘুরে বেড়াতে পারবে সব জায়গায়, সবার মধ্যে মিশে থেকে করবে অনাচার। শক্তি পূর্ণ করবে কি করে ঠাকুরমশাই? আত্মা খেয়ে। সে যাদের হত্যা করেছে তাদের আত্মা সে খেয়ে ফেলেছে। অসীমের শরীরে সেটা ছাপ রয়েছে। একে একে ঠেকানোর কি কোনো উপায় নেই? আগে একে চোখে দেখতে হবে, তারপর এর মুখোমুখি হতে হবে। সেই জন্য আপনাকে অনেকখানি অর্থ ব্যয় করতে হবে কিন্তু জমিদার মশাই। কত টাকাটাই বলুন আপনি। ব্রজমোহন বেণীশঙ্করকে নিজের পরিকল্পনার ব্যাপারে বলল। ব্রজমোহনের প্রাণের ঝুঁকি অনেকখানি, কিন্তু সে প্রস্তুত। বিকালের দিকে কাশী পরিকল্পনা মতো সব জিনিস নিয়ে এলো। কাশীকেও দরকার ব্রজমোহনদের। রাত 9টা নাগাদ ব্রজমোহন বাইরে বেরোল। বেণীশঙ্কর এলো না, তার বাইরে আসা নিষেধ, কারণ হিসাব অনুযায়ী এবার তারই পালা। অসীমের চেয়ে আর একজনই অর্থবান আছে, জমিদার বেণীশঙ্কর। রাত অনেক গভীর হয়েছে। রাতের অজানা কোনো পাখি কর্কশ স্বরে ডেকে উঠছে। গাছের পাতার ফাঁক দিয়ে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া, নাড়িয়ে যাচ্ছে ব্রজমোহনের ধুতি পাঞ্জাবি, চাদর ও চুল। তার স্নায়ু মুহূর্তের জন্য শিথিল হয়নি। পাঁচটি পোতা বাঁশের মাঝে সে বসে আছে। জমিদার বাড়ির অন্য সকলে ঘুমিয়ে পড়েছে। বেণীশঙ্কর জানালা অল্প ফাঁক করে দেখছেন। তার হাতে দুনলা বন্দুক। কাশীও অপেক্ষায় আছে মোকাবিলার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর কাশীর ঝিমুনি এসছিল। তখনই গাছপালার পিছন থেকে উপস্থিত হলো একটা লোক, পরনে ময়লা জামা আর ধুতি। সে ব্রজমোহনকে দেখে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন ঠাকুর? কাশী প্রথমে চিনতে পারেনি, কিন্তু এবার সে পারল। এই যে কান্তি জেলে, কিন্তু সে এত রাতে এখানে কি করছে? নমস্কার বনজরা, অধমের প্রণাম নেবেন। কান্তি ওরফে বঞ্জরার মুখের হাসি পাল্টে গেল। সে একটা রাগের অভিব্যক্তি প্রকাশ করে পরিণত হলো পুঞ্জীভূত অন্ধকারে। সে জমিদার বাড়িতে ঢুকতে চেষ্টা করলো, কিন্তু পারল না। কয়েকবার বনবন করে বাড়ির চক্কর কেটে 20 হাত দূরে নিজের আসল রূপে পরিণত হলো। বঞ্জরা রাগে দাঁত কিড়মিড় করছে। সে বলল, পাষণ্ড, অনেক বাঁধন বিদ্যা জানিস না? নিম্ন শ্রেণীর প্রেতেদের ঠেকানোর বিদ্যা জানি মাত্র আমি। আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল বঞ্জরা। প্রবল হুঙ্কার দিয়ে সেই ক্ষিপ্র বেগে এগিয়ে গেল। ব্রজমোহনও চটজলদি ওর চাদর খুলে ফেলল, আর বঞ্জরা ওখানেই দাঁড়িয়ে পড়ল। ব্রজমোহনের গায়ে মণির মালা। ও দেখল মাত্র কয়েক ইঞ্চি দূরে বঞ্জরার তৃতীয় হাতটি ওর মুখের দিকে বাড়ানো। ওতে 9টি আঙুল ফুলের পাপড়ির মতো ছড়িয়ে আছে, ও তাতে চকচক করছে অজস্র কাঁটা। বঞ্জরা 2 হাত পিছতেই পাঞ্জাবির ভেতর দিয়ে একটা লালচে তরলের শিশি সে ছুঁড়ে দিল বঞ্জরার মুখে। বৈদ্যুতিক ঝটকা অনুভব করল সে নিজের সারা শরীরে। এই মুহূর্তের অপেক্ষায় কাশী ছিল। সেও ক্ষিপ্র বেগে বেরিয়ে এলো বস্তার আড়াল দিয়ে। হাতে মণি জড়ানো লম্বা দড়ি, তাতে ঝুলছে মন্ত্রপুত মুদ্রা। সে পাকা হাতে বাঁশের চারপাশে দড়ি দিয়ে একটা গোলাকার বাঁধন দিয়ে ঘরে ঢুকে গেল। এই কয়েক মুহূর্তের ঘটনাগুলো দেখে বঞ্জরা বুঝতে পারল ওর প্রতিপক্ষ কোনো সাধারণ লোক নয়। সে কর্কশ গলায় বলল, যদি ভেবে থাকিস আমাকে সব সময় বেঁধে রাখতে পারবি, তাহলে ভুল ভাবছিস। সূর্যের আলো ফুটলে সকল অহংকার ঘুচে যাবে যে। আমার মৃত্যু কেবল রাতেই সম্ভব, জানিস না? আমি আর সেই মন্দির যার সামনে গেঁথেছিলিস একই শক্তিতে গাঁথা। দিন হলে সে নিজেই ডেকে নেবে। তুই খালি আজ প্রাণে বাঁচলি,
কাল বাঁচবি না। অর্ধদেব বনচরা, যে গ্রাম তোমায় এই জগতে এনেছে তার উপরেই অত্যাচার কেন? অত্যাচার নয়, প্রতিশোধ। এই গ্রাম অর্থাভাবে মুছে যেত এই জগতের বুক থেকে। আজ এই গ্রাম যে এখনো দাঁড়িয়ে আছে তার জন্য দায়িত্ব আমি ওদের সোনার মুদ্রা দিয়েছিলাম। গ্রামে অর্থের বন্যা বয়ে গেছিল, আর তার বিনিময়ে আমি যখন একটা জিনিস চাইলাম আমাকে মারতে চাইলো। কি চেয়েছিলে? শিশু বলি চেয়েছিলাম, মাসে একটি করে 3 বৎসর অব্দি। বিশ্বে এত শিশু আছে, কোটি কত গেলে কি ক্ষতি হতো? ওদের আজীবন ধনী করে দিতাম, কিন্তু ওই জানোয়ার তান্ত্রিকগুলো আমাকেই মারতে চাইলো। কিন্তু আমিও বনচরা পুরো সাঁওতাল গাঁকে এক রাতে উজাড় করে দিলাম। ওই 5টা তান্ত্রিক মিলে আমার উপর প্রহার করলো। আমার অর্ধেক শক্তি ওরা নষ্ট করে দিল। আমায় ছল করে আমাকে ওই গর্তে ঘুম পাড়িয়ে দিল। রাগে ব্রজমোহনের শিরা উপশিরা ফুলে উঠেছিল, তাও সে রাগ সংবরণ করে বলল, তোমাকে কে জাগিয়েছে? জানি না। যখন আমি জেগেছি সে ছিল না, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, এই গাঁকে আমি আবার আগের পর্যায়ে নিয়ে যাব। টাকার জন্য হাহাকার করতে থাকবে, আর আমি এক এক করে সব কটাকে মারব। ব্রজমোহনের ইচ্ছা করছিল ওই শয়তানটাকে এক্ষুনি মেরে ফেলে, কিন্তু এই মুহূর্তেই তার কাছে সেই ক্ষমতা নেই। প্রতিমা! হঠাৎই বেণীশঙ্করের আসা চিৎকারে ব্রজমোহন দেখে বেণীশঙ্করের ছোট্ট মেয়ে প্রতিমা ছুটে আসছে ওদের দিকে, চোখ বন্ধ, হাতে ছুরি, বঞ্জরার মুখে বাঁকা হাসি। প্রতিমা এক কোপে দড়ি কেটে দিল, আর বঞ্জরা অনায়াসে প্রতিমাকে তুলে 10 হাত দূরে লাফ দিয়ে সরে গেল। বেণীশঙ্কর বন্দুক উঁচিয়ে বেরিয়ে এলেন। বঞ্জরা কুটিল হেসে বলল, গুলি দিয়ে হত্যা করবি আমায়, কর, কিন্তু দেখিস তোর মেয়ের গায়ে যেন না লাগে। বেণীশঙ্কর বন্দুক ফেলে দিয়ে বলল, আমার মেয়েকে ছেড়ে দে। তুই তুই আমাকে মারতে চাস তো? তাহলে মার। না 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 না, আমি আর তোকে মারবো না। এবার তোরা আমাকে প্রত্যেক মাসে একটা করে শিশু বলি উপহার দিবি, আর সেই শিশু আনবে এই শয়তান তান্ত্রিকটা। তোর একটা নাতি আছে না জমিদার, ওকে পাঠাস। আমি কালকে দ্বীপ্রহর পর্যন্ত অপেক্ষা করব মন্দিরে। একটু দেরি হলেই এই মেয়ে আর ঘুম থেকে উঠবে না, আর গ্রামবাসীরা তার দাম দেবে। তোর ক্ষমতা নেই সব কটা ঘরকে বাঁধন দেওয়ার, সে আমি জানি। এই বলে জমিদারের মেয়েকে নামিয়ে রেখে সে আবার মিলিয়ে গেল অন্ধকারে। ব্রজমোহন বুঝতে পারেনি যে নিদ্রা সম্মোহন ওর বাঁধন কেটে ভিতরে ঢুকতে পারে। এবার কি ঠাকুরমশাই? ভীষণ ধূর্ত ওই শয়তানটা, আর তেমনই জ্ঞানী। ওকে সেই 5টি তান্ত্রিক কেন মারতে চেয়েছিল সে তো বুঝতেই পারছে না। নিরীহ বাচ্চাদের আত্মা সে চেয়েছিল অপুরন্ত শক্তির আশায়। ও বিশ্বাসঘাতকতা করতোই এই গ্রামের সাথে। তার আগেই তান্ত্রিকরা টের পেয়ে গেছিল আর অভিসন্ধির কথা জানতে পেরেছিল। সাঁওতাল গা নিজেদের বলি দিল এই গ্রামের রক্ষার্থে। এবার আমি ওকে শেষ করব। আপনি ওকে আটকাবেন কি করে? চেষ্টা করতে হবে। তাছাড়া ছল করার জন্য একটি নতুন লোকের সে প্রাণ নিয়েছে কাল রাতে। বুঝেছি আমি, আপনি কার কথা বলছেন। তারপর বেণীশঙ্করের নাতির সাথে গোপনে কিছু কথা বলে ব্রজমোহন বেরিয়ে গেল কোথায় যেন। ফিরল 10টা নাগাদ, কিন্তু একই অবস্থা তার, চেনাই যাচ্ছে না। পরিপাটি করে আঁচড়ানো চুল সব এলোমেলো, চোখ টকটকে লাল, শরীরের পেশিগুলো ফুলে উঠেছে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। একটা বড় নিঃশ্বাস ফেলে সে বলল, আপনার নাতি কই জমিদার বাবু? ভিতরে। কিন্তু কিন্তু কেন? এখন নয়,
পরে। এদিকে বঞ্জরা ধ্যানস্থ। সে গোটা জঙ্গলের প্রত্যেকটা নড়াচড়া অনুভব করছে। আর কিছু পরেই দ্বীপ্রহর শেষ হবে। সে মনে মনে ভাবল, তান্ত্রিকটা কি তাহলে আজ আর আসবে না? সে কি কোনো পন্থা বের করেছে নিদ্রার সম্মোহন ভাঙার? না 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 না, অসম্ভব। তাহলে আমি টের পেতাম। যাকে ওর সামনেই আজ পুরো জমিদার পরিবার আমি শেষ করে দেব। হঠাৎই বঞ্জরা ঝোপে খচখচ আওয়াজ শুনে চমকে গেল। চোখ খুলে দেখে ব্রজমোহন আর একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। বঞ্জরা অবাক হয়ে গেল। তার অন্তর্দৃষ্টি পেরিয়ে এই তান্ত্রিক তার সামনে কিভাবে উপস্থিত হতে পেরেছে। সে এগিয়ে এলো তান্ত্রিকের দিকে। তারপর ভালো করে পর্যবেক্ষণ করলো ওর হাতে ধরা বাচ্চাটাকে। ওর চোখে একটা পট্টি বেঁধে দিয়েছে। বাচ্চাটার গায়ে এই জমিদার পরিবারের অর্থের গন্ধ আছে। একটা বাঁকা হাসি ফুটে উঠল বঞ্জরার মুখে। সে বলল, শেষমেশ তাহলে আমার কথায় মানতে হলো তোকে। চোখে পট্টি কেন? তোকে দেখে যাতে ভয় না পায়। এবার জমিদারের মেয়েকে ছেড়ে দে। অবশ্যই দেব, তার আগে নিজের হাতে বাচ্চাটাকে বলি দে। এই বলে সে বাচ্চাটাকে শূন্যে উপরে তুলে ধরল। বেণীশঙ্করের নাতি কাঁদতে শুরু করে দিল। খুব আনন্দের সাথে বঞ্জরা এগিয়ে গেল হাঁড়ি কাঠের দিকে। ব্রজমোহন দেখল একটা বড় কাটারি চাঁদের ক্ষীণ আলোয় চকচক করছে। বঞ্জরা হাঁড়ি কাঠের কাছে আসতেই হঠাৎ বেণীশঙ্করের নাতি অট্ট হাসিতে ফেটে পড়ল। সে এমন হাসি আগে কখনো শোনেনি। সেই বাচ্চাটা তার চোখের পট্টি খুলে ফেলল। আর দেখা গেল তার চোখের জায়গায় আছে বড় বড় দুটি নীলা। একটা অস্ফুট আর্তনাদ করে ছুঁড়ে ফেলে দিতে গেল, কিন্তু দেখল বাচ্চাটার চামড়ায় তার হাত আটকে আছে। ব্রজমোহন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। সে তার পিঠের পিছনে লুকিয়ে রাখা রামদাটা বার করে এক লাফ দিয়ে কেটে ফেলল বঞ্জরার তৃতীয় হাত। বঞ্জরা প্রচন্ড ব্যথায় চিৎকার করে উঠল। সে ব্রজমোহনের দিকে তাকিয়ে দেখল তার চোখে আগুন জ্বলছে। সকল দেবতা ও সুরের একটা দুর্বলতা থাকে, ওই তৃতীয় হাতই তোর দুর্বলতা। এখন আর তুই অর্ধদেব নোস। বঞ্জরা গজরাতে লাগলো, কিন্তু কিছু করতে পারল না। তার শক্তি প্রত্যেক মুহূর্তে কমছে। এবার বঞ্জরাকে অবাক করে দিয়ে ব্রজমোহন বেজাতীয় মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ওম ওম নমঃ শিবায়। মাটি প্রচন্ড কেঁপে উঠল প্রথমে, তারপর সেটাতে ধরতে লাগলো ফাটল। সেই ফাটল থেকে বেরিয়ে আসতে লাগলো লাল আলো। পুরো জঙ্গল লাল আলোয় আলোকিত হলো। নরকের আগুনকে আহ্বান করা হয়েছে। সেই ফাটল থেকে বেরিয়ে আসছে সর্বগ্রাসী আগুন। এখন তাতে জ্বলে পুড়ে যাচ্ছে বঞ্জরা, মন্দির আর সেই যজ্ঞকুণ্ড। আঁচটুকুও লাগছে না কেবল ব্রজমোহনের। মানুষ দ্বারা এই মন্ত্রোচ্চারণ সম্ভব নয়। এবার আমি তোকে চিনতে পেরেছি। তুই সেই তিনজনের মধ্যে একজন। কিছুটা ঠিক আবার কিছুটা ভুল। তুই কি বলতে চাইছিস? আমি সেই তিনজনের মধ্যে একজনও আবার নাও হতে পারি, কিন্তু সে উত্তর জেনে তোর কোনো কাজ নেই। তুই সেখানেই যা যেখানে তোর থাকা উচিত। দেখতে দেখতে সেই পুরো জায়গাটা পুড়ে ছাই হয়ে গেল। ব্রজমোহন একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা লাগালো জমিদার বাড়ির দিকে। ব্রজমোহন ফিরে এসে দেখলেন বেণীশঙ্করের মেয়ে জেগে উঠেছে। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বেণীশঙ্কর বললেন, সেই নকল দাদু ভাই কই? ওর কাজ শেষ। কিন্তু
কিন্তু ওটা কি ছিল? আপনি হঠাৎ সম্পূর্ণ ন্যাড়া একটি বাচ্চা নিয়ে এলেন, তারপর দাদু ভাইয়ের এক ফোঁটা রক্ত দিতেই সে অবিকল ওর রূপ নিয়ে নিল। কাষ্ঠনড় পুতুল ওটা। বনজরা 200 বছর ধরে ঘুমিয়ে আছে, তাই তাই নতুন আবিষ্কৃত তন্ত্রাচার দিয়ে ওকে আটকালাম। বাবা! জমিদার বাবু, সারাদিন ধরে আমি কিছু খাইনি, দয়া করে কিছু খেতে দিন, তারপর আমি বেরোবো। আমার জরুরি কিছু কাজ আছে। অবশ্যই অবশ্যই। এই রিমা, ঠাকুরমশাইয়ের জন্য খাবার দে রে। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, বেনি শঙ্করের ছোট মেয়ের নাম কি ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। নাথ বউ এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, হুগলি গুপ্তিপাড়া থেকে বলেছেন জিৎ ছৈয়াল, রাজস্থান জয়পুর থেকে বলেছেন শিবেন্দ্র পাল, বাকরাহাট থেকে পায়েল মল্লিক, সোদপুর থেকে বলেছেন স্বাতী দাস, বেলঘড়িয়া থেকে বলেছেন তানুষ সাহা, রিয়া মণ্ডল হাওড়া জগৎবল্লভপুর থেকে, সঞ্জয় বলেছেন দক্ষিণ দিনাজপুর থেকে, বিরাটি থেকে শায়রি চক্রবর্তী, স্বর্ণালী চক্রবর্তী বলেছেন চাকদহ গৌরপাড়া থেকে, সালালপুর থেকে জিৎ দাস, শঙ্কর মণ্ডল এবং পূজা মণ্ডল বলেছেন বারুইপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে বলেছেন ইভা জানা, চারঘাট থেকে বলেছেন উমা মণ্ডল, পুরুলিয়া থেকে পরিমল কুম্ভকার, দত্তপুকুর থেকে অর্পিতা দাস, আগরতলা ত্রিপুরা থেকে বলেছেন শ্যামল বণিক, কুয়েত থেকে বলেছেন মনির হোসাইন, নিউটাউন থেকে সুপর্ণা, বাগনান থেকে মধুমিতা ভৌমিক, উলুবেড়িয়া থেকে বলেছেন সুব্রত হাতি, দেবায়ন বলেছেন শ্যামসুন্দর থেকে, মেদিনীপুর থেকে বলেছেন মৌমিতা মণ্ডল মাঝি, গড় ভবানীপুর কিসমত কানুপাট থেকে বলেছেন চাঁদু, ব্যাঙ্গালোর থেকে বলেছেন সুরজিৎ, গুজরাট থেকে সুজিত মাঝি, দক্ষিণ 24 পরগনা মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, ব্যারাকপুর থেকে বলেছেন ব্রততী বোস, ফলতা থেকে আসিফ খান, দত্তপুকুর থেকে শ্রুতি দাস, রাঁচি থেকে বলেছেন পিঙ্কি শীল, নবদ্বীপ থেকে সুনিতা চক্রবর্তী, রাজস্থান বিকানের থেকে বুলবুল দলুই, হাওড়া ডোমজুর থেকে সিমি দাস, হুগলি চন্দ্রদ্বীপ থেকে বলেছেন মল্লিকা বারিক, মৌসুমী চন্দ্র বৈদ্যবাটি থেকে, এবং বরানগর থেকে বলেছেন সুনিতা দাস। এছাড়াও অনেকে বলেছেন, কিন্তু তারা তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।